বিএনপি জামাত একসাথে হয়েছে। জোটবদ্ধ হওয়ার আগেও 1991-এ যখন প্রথম গণতান্ত্রিক সরকার আসলো, সেখানে নিরঙ্কুশ সমর্থন কিন্তু জামাতের পক্ষ থেকে বিএনপিকে দেওয়া হয়েছে। ধরুন সেই 5 বছর 25 বছর তো বিএনপি এবং জামাত বড় ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং আমরা ইলেকশন একসাথে হয়েছে। 2001 সালে জোটবদ্ধ আন্দোলন হয়েছে, 4 দলীয় জোট, সরকার গঠন হয়েছে, আন্দোলনও করেছি। এখন যখন এই কথাগুলো বলা হয় তার মানে হচ্ছে এখন জামাত ইসলামীকে ওনাদের প্রতিপক্ষ ভাবছেন, মানে ক্ষমতা জামাত ইসলামী কাছাকাছি। যদি জামাত ইসলামী তার অবস্থানটা তৈরি না করত তাহলে এত বয়ান এখন জামাতের বিরুদ্ধে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। দেখুন, অনেকে একসময় ভাবত, বিশেষ করে আওয়ামী লীগের আমলে, যে জামাত ইসলামের লোকেরা বিএনপি হয়ে যাবে। আমার মনে আছে, আমি তখন ছাত্র রাজনীতি করতাম, জামাত আর থাকবে না, জামাতের অস্তিত্ব বিপন্ন হয়ে গিয়েছে। এবং অনেকে খুশিও ছিলেন তখন, নানা কারণে জামাত ইসলামীটি সংগঠন বিলীন হয়ে যাক। কিন্তু এই জামাত তো বিলীন হয় নাই, জামাত তার অস্তিত্ব টিকিয়ে রেখেছে এবং তার জানানটা দেওয়া হয়েছে বিপ্লব পরবর্তী সময়ে। এই যে জামাত ইসলামীর নাই হয়ে যাওয়া জামাত, বিলীন হয়ে যাওয়া জামাত কিংবা বিএনপি হয়ে যাওয়া জামাত যে একটা ফিনিক্স পাখির মতো উত্থান ঘটেছে। এমন অনেকে বলে জামাত তো ক্ষমতায় আসতো, ক্ষমতা আসতে দেওয়া হয় নানা কারণে। স্বাভাবিকভাবে এখন বিএনপির জন্য আপনি বলুন, তার প্রধান এখন রাজপথের ক্রিয়াশীল সংগঠন জামাত ইসলামী। এবং যদি বিএনপি ব্যর্থ হয়, তো ব্যর্থটার এটার বিপরীতটা কী হবে? জামাতের নেতৃত্বে 11 দল, তারা সরকারে আসবে। সুতরাং এখন যত বয়ান দেওয়া যায়, এই বয়ান আরও সামনে বেশি হবে। জনগণই শেষমেশ মূল্যায়ন করবে কোন শক্তিটি আদর্শিক শক্তি, কাদের বয়ানটা সত্য, কাদের বয়ানটা অসত্য। দেখুন, ফ্যাসিবাদ তো এটা একটা বলে, এখন কমন বলার জন্য বলে। আওয়ামী লীগের 15 বছরে কি আমরা কম ধরনের আমাদের চরিত্র হনন করা হয়েছে? দলগত চরিত্র হনন, ব্যক্তিগত চরিত্র হনন, পার্লামেন্টে ঘন্টার পর ঘন্টা জামাতকে নিয়ে বলা হয়েছে না? এগুলো কি বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর কানে পৌঁছেছে? মানুষকে এগুলোকে বিশ্বাস করেছে? বিশ্বাস যদি করত, তাহলে আজকে জামাত ইসলামীর এত দীর্ঘ সময় ক্র্যাকডাউনে থাকার পরও এই অবস্থান কখনো তৈরি হতো না। এই জন্য অনেক কথা বলবেন, রাজনীতিতে অনেক কথা বলেন। একদিকে আমরা শুনি যে কি বিরোধী দলের পতন ঘটানো হবে। বাংলাদেশে প্রথম আমরা শুনতেছি, তো আমরা তো খুব তাতে খুশি হয়ে যাই। কারণ বিরোধী দলের পতন হলে কী হবে? তার সরকার দলে আসবে। যদি বিরোধী দল না থাকে, তার সরকার দল থাকবে না। তো যারা বিরোধী দলের পতন চায়, তারা তো মূলত একনায়তন, তারা শাসক ব্যবস্থা চাচ্ছে। এই বহু ধরনের কথা আমরা শুনবো এবং শুনতে শুনতে আমরা অভ্যস্ত, আমাদের সহ্য ক্ষমতা অনেক বেশি। আমরা না এই অবস্থা তো মোকাবেলা করে আমরা এসেছি। কে কি বললো এগুলো আমরা অনেক সময় খুব বেশি গুরুত্ব দেই না এবং বলি এটি উনি বলবে কি? আর জামাতের বিরুদ্ধে বলার কি আছে বলেন তো? ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, কি বলবে? একটু বলতে হবে তো। ওই এখন একটা বলে মুখস্থ কথা, যেহেতু এই শব্দটা খুব বেশি মুখে এখন চপ্পরে প্রচলন, তো বলে দেয়। ফ্যাসিজম কাহাকে বলে, ফ্যাসিবাদ কাহাকে বলে? মূলত জামাত ইসলামীকে ফ্যাসিবাদের সাথে তুলনা করে প্রকারান্তরে আওয়ামী ফ্যাসিবাদটাকে হালকা করার চেষ্টা, গুম, খুন, আয়নাগর, গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করা, ভোটাধিকার হরণ করার যে ফ্যাসিবাদী গোষ্ঠী, তাদের সাথে আমি জামাতকে মিলান। আচ্ছা, জামাত তো কোনো সরকারি আছে? একদলীয় শাসন ব্যবস্থা একটা ফ্যাসিবাদের বৈশিষ্ট্য, ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা ফ্যাসিবাদের বৈশিষ্ট্য, মানে সবগুলো দলীয়করণ করা ফ্যাসিবাদের বৈশিষ্ট্য, আপনার বিচার বিভাগে কুকিগতার ফ্যাসিবাদের বৈশিষ্ট্য। তো জামাত যখন বলেছে সরকার ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে, জামাত বলছে না দেশের এই 4 মাসে সবই তো বিএনপি বলেছিল সবার আগে বাংলাদেশ, এখন বাংলাদেশে সবার আগে সব মানুষ এক সাইডে থাক, আমরা আছি সবার আগে। আপনি বলুন তো এই 4 মাসে মানে বাংলাদেশের বলেন, আপনার সিটি কর্পোরেশন বলেন, জেলা পরিষদ বলেন, ওই যে বিসিবি বলেন, আছে না, যেখানে মানে বাংলাদেশে আর কোনো যোগ্য লোক নাই, সব লোক একই পরিবারের, মানে বাবা মন্ত্রী, ছেলে বিসিবির সদস্য। তো আমি যখন ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছেন, আপনি যখন সংস্কার প্রস্তাব মানছেন না, আপনি যখন সুপ্রিম কোর্ট সচিবালয়কে তুলে নিয়ে গেছেন, যেটা এই প্রসঙ্গে আমি আসছি, আমি পক্ষে ছিলাম, শেষ করি। এখন যদি না তাহলে বলুন, ওনারা ডিবেট করুক, ঠিক আছে, এই 5 কারণে জামাত ইসলামী ফ্যাসিবাদ, আমরা 20টা কারণ দেখাবো এই কারণে বিএনপি ফ্যাসিবাদ। আসুন, আপনি একটা কম্পিটিশন আয়োজন করে দেন, ফ্যাসিবাদ কাকে বলে, কত প্রকার কি কি।
পৃষ্ঠা পর পৃষ্ঠা লেখা যাবে, কিন্তু ওনারা লিখতে পারবেন জি, না। মোস্তফা কামাল ভাই, জামায়াত যেমন বলছে যে বিএনপি আসলে একদলীয় শাসনের দিকে এগোচ্ছে, আবার বিএনপি থেকে বলা হচ্ছে যে জামায়াতের আচরণ ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। মানে বিএনপির আচরণ কি দেখছেন আর জামায়াতেরই আচরণ কি দেখছেন? আবার শুনছি যে তারা সংসদে সংযম করছে, রাজপথে চাপ দিচ্ছে, এই ধরনের কথাগুলো আসছে। জি, ধন্যবাদ আপনাকে। ফ্যাসিজমের 20টা কারণ দরকার করে না, 101টাও দরকার করে না, একটাই যথেষ্ট। এটা হচ্ছে ফ্যাসিবাদ যাকে উদ্দেশ্য করে এই শব্দটার উৎপত্তি বাংলাদেশে অথবা প্রচলন। অভিধানে অনেক আগ থেকে এই শব্দ এটা আছে, কিন্তু আমরা উচ্চারণ করেছি বা প্রচলনটা ঘটেছে আওয়ামী লীগকে কেন্দ্র করে, অর্থাৎ ক্ষমতাসীন একটি শক্তিকে কেন্দ্র করে। তো যে একটি বলছি কারণ একটি হচ্ছে ফ্যাসিজমের মূল বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে সে মনে করে সে সঠিক আর সব বেঠিক, একমাত্র তিনি সঠিক বা ওনারাই সঠিক, এটা হচ্ছে লক্ষণ। তো এই লক্ষণে কিন্তু এখন বাংলাদেশের রাজনীতি অনেকটা কলুষিত। জামাতে ইসলাম মনে করে তারাই সঠিক একমাত্র, ইসলামীভাবেও তারা সঠিক, গণতান্ত্রিক পথেও তারা সঠিক, রাজনীতিতেও তারা সঠিক। তাহলে বিরোধী দলকে আপনি বানিয়ে দিলেন ফ্যাসিস্ট। বরাবর ফ্যাসিস্ট সম্বোধনটা হয় সরকারি দলের উদ্দেশ্যে, এবার কিন্তু চিত্র বদলে গেল। আবার জামাতে ইসলাম মোটামুটি প্রত্যেক দিনে গত কয়েকদিন ধরে বিএনপিকে দোষারোপ করছে যে তারাও ফ্যাসিস্ট, বরং এমনই ফ্যাসিস্ট যে আগের ফ্যাসিজম যারা ছিল বা ফ্যাসিবাদী যারা ছিল তাদেরকে উতরে গেছে বিএনপি। এই দুই ঝগড়ার মধ্যে যারা প্রকৃত অর্থে ফ্যাসিবাদ যাদেরকে বলা হতো তাদের জন্য সময়টা অত্যন্ত বিনোদনের, খুব স্বস্তির, যে তাদের অভাবটা কিন্তু এই দুইটা দল পূরণ করে দিচ্ছে বাজারে, রাজনীতির বাজারে। তো নগদ একটা উদাহরণ আপনি দেখেন, মাত্র দুদিন আগে প্রতিষ্ঠাবার্ষিকী ওই দলটির যাদেরকে ফ্যাসিবাদ বলা হতো। তো প্রতিষ্ঠাবার্ষিকী তাদের কোনো কর্মসূচি নাই, কিন্তু তাদের কর্মসূচি আবার পালন করেছে বিএনপি আর জামাত। একসময় আমরা ওই আওয়ামী লীগ আমলে বলতাম যে হরতাল ডাকে বিএনপি, পালন করে আওয়ামী লীগ। এবার আপনি দেখেন আওয়ামী লীগকে মোকাবেলার নামে বিএনপি মাঠে নেমে গেছে, জামাত ইসলামে তো 32 নম্বর পর্যন্ত চলে গেছে, ওখানে আওয়ামী লীগ না পেয়ে সাংবাদিকদেরকে পেয়েছে, কিছুক্ষণ যা করার করেছে। আবার গোটা প্রশাসন নেমে গেছে আওয়ামী লীগকে প্রতিহত করতে, কিন্তু আমরা কিন্তু আওয়ামী লীগ কোথাও দেখি নাই। টুকটাক দেখেছি কয়েক সেকেন্ড রিলে অথবা ফেসবুকে, সেটা কোথাকার ফুটেজ কোথাকার ঘটনা স্পষ্ট না। কিন্তু তো এরকম একটা অবস্থায় বিএনপি আর জামাত ইসলামী এখন যা করছে, মাঝে মধ্যে মানুষও প্রশ্নবিদ্ধ হচ্ছে যে এরা দীর্ঘদিনের চর্চা থেকে বের হতে পারেনি, হয়তোবা ছিল আক্রান্ত অথবা ছিল মজলুম, আক্রমণের শিকার। এখন তারাও কিন্তু ক্ষেত্র বিশেষে জুলুমবাজ হয়ে যাচ্ছে, এই মজলুমরাই। এক পক্ষ আরেক পক্ষকে এমন সব ভাষায় গালিগালাজ করছে। সংসদে এক সময় আমরা বলতাম মমতাজি সংসদ, ওখানে মমতাজ মাঝে মধ্যে টুকটাক গান টান গাইতো, তবে একটু সুর টুর ছিল কিছু। এখন দেখেন গত কয়েকদিন সংসদে আপনি আমরা অনেকে একটা ওরিট ছিলাম যে ইয়াং যারা এসেছে তারা কোনো গোলমাল পাকায় কিনা, কিন্তু আমরা বিস্ময়ের সাথে খেয়াল করছি যে না, ইয়াংরা কিন্তু গোলমাল পাকাচ্ছে না, বরং দুই পক্ষের যারা একটু প্রবীণ আছেন, বয়সে প্রবীণ, রাজনীতির অভিজ্ঞতায় প্রবীণ, তারা এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করতে গিয়ে হিজাব, ঘোমটা, বোরকা, কে কখনকার লুঙ্গি ধরে টান দেন, এমন সব শব্দ আসে, এমন সব বাক্য তারা থ্রোয়িং করেন। এগুলো কিন্তু ফ্যাসিবাদের একটা নমুনা। এটা কি খুব জরুরি ছিল? তারা তো মিত্র ছিলেন, এটা তো লুকানোর বিষয় নয়। আবার যখন বারবার বলবেন যে চাঁদাবাজ, রাজনীতির কি একটা কেমিস্ট্রি হয়ে গেছে আপনি খেয়াল করুন। চাঁদাবাজ বলা মাত্র কারণ নাম নিতে হয় না, এক পক্ষ রেসপন্স করে বলে যে আমি না। আবার গুপ্ত বলা মাত্রই আরেক পক্ষ রেসপন্স করে বলে যে আমি তো গুপ্ত ছিলাম অল্প, ও তো গুপ্ত ছিল আরো বেশি। তো এগুলো কোনোটাই কিন্তু প্রাসঙ্গিক ছিল না, জরুরিও ছিল না। মানুষকে প্রকারান্তরে তারা এক ধরনের বিনোদন যোগাচ্ছেন, কিন্তু এটা কি বিনোদনের সময়? একটা বাজেট অধিবেশন, খুব দামি অধিবেশন, খুবই দামি অধিবেশন, কিন্তু আমরা ওখানে ওনারা আলোচনা করতে পারতেন যে কোথায় কমতি আছে, কোথায় ঘাটতি আছে, কোথায় ব্যত্যয় ঘটেছে। আবার গণমাধ্যমে কাজ করার সুবাদে নিশ্চয়ই আপনিও দেখেছেন, আমিও দেখা হয়েছে কয়েকবার, সরকার যে বাজেট দিয়েছে অর্থাৎ বিএনপি যে বাজেট দিয়েছে, আবার জামাত ইসলামী যে একটা ছায়া বাজেট দিয়েছে, মিলালে কিন্তু খুব তফাৎ হয় না। কিন্তু তারা যখন থ্রোয়িং করেন, গালমন্দ করেন এক পক্ষ আরেক পক্ষকে, মাঝে তো মধ্যে মনে হয় যে তারাও কি বেপরোয়া হয়ে যাচ্ছেন কিনা, অথবা খেই হারিয়ে ফেলছেন কিনা। আর জামাত ইসলামের উদ্দেশ্যে একটা কথা বলতে হয়, 24-এর 5 আগস্টের পর কিন্তু আপনার পছন্দ হোক আর না হোক, আমার যে অনুভূতি হোক, নতুন একটা বাংলাদেশ, কোন মাত্রার বাংলাদেশ আরেক আলোচনা। তো
এখন আর ওই কথা বলার সুযোগ নাই যে রাজপথে কি একটা বলেছি বলার জন্যই বলেছি। রাজনীতিতে তো কত কথাই থাকে না, 24-এর পর সেটা থাকতে নাই, আর সেটা পরিষ্কার হয়ে গেছে। তো পরিষ্কার করতে গিয়ে এমন আক্রমণ করছেন যেটা আমরা খুব ঘৃণা করতাম। একসময় তো ওবায়দুল কাদেরের সমালোচনা করতাম যে ভদ্রলোক এগুলো কি আবৃত্তি করে, কি বলে, হাসান মাহমুদ এভাবে হাসায় কেন, এগুলো নিয়ে কিন্তু ট্রল হতো। তো এখন কিন্তু ওই অভাব পূরণ করে দিচ্ছেন কেউ না কেউ, এমন একটা বলছেন, এমন বলছেন আমার উচ্চারণ করতে সমস্যা হচ্ছে, যেখানে আমরা ভুলে যেতে চাই, অথবা নতুন বাংলাদেশে গুম যেন আর না থাকে, গুম যেন আর প্রাসঙ্গিক না থাকে, প্রাসঙ্গিক যেন হয় বিচার। কিন্তু জামাত দেখা গেল ওই গুমের মধ্যে জড়িয়ে গেল, গুমটাকে হালকা করে ফেললো। একসময় আগের স্বরাষ্ট্রমন্ত্রী মস্করা করে বলতেন কিসের গুম, কোথায় হয়তো ঘুমায়, গুম নেই, ঘুম আছে, যে পাওনাদারের টাকা দেওয়ার ভয়ে অথবা কোনো গোলমাল আছে। দেখেন ওই বয়ানটাকে একদম তরতাজা করে ফেললেন, দরকার ছিল না। আবার সংসদে বাজেট অধিবেশনের দিন আমরা দেখলাম যে জামাত ইসলামী কিন্তু খুবই শালীনতার পরিচয় দিয়েছে, তেমন কোনো আপত্তি করেনি। কিন্তু রাজপথে গিয়ে ঠিক উল্টো কথা। তো রাজনীতিকে এমন যে বিরোধী দল মানে বিরোধিতা করতে হবে, বরং বাজেটের ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার যথেষ্ট সুযোগ ছিল। সেরকম তো কথা ছিল না, বলা হয়েছিল যে দায়িত্বশীল। জি, তো তাদের মনে রাখতে হবে যে আমরা শুধু সরকার 4 মাস কেমন করলো এই প্রশ্ন যেমন আসে, যে বিরোধী দল 4 মাস কেমন করলো, তাদের পারফরম্যান্স কি, এটারও কিন্তু প্রশ্ন আসে। আপনার সাথে কথা বলবো। নাহারিন আপা, যেটি আতিক ভাই বলছিলেন যে আসলে জামাতের যে উত্থান, জামাত ক্ষমতার কাছাকাছি, বা জামাত ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়িয়েছে, এবং জামাতের বিরুদ্ধে আসলে বলার কিছু নাই যে তারা চাঁদাবাজিতে লিপ্ত, তারা দুর্নীতি করছে, অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়ছে। সেই কারণেই আপনারা এই কথাগুলো বলেন যে তাদের ফ্যাসিবাদী মানসিকতা। আর তাদের পক্ষে বা তাদের বিরুদ্ধে যদি 5টি কারণ দিতে পারেন ফ্যাসিবাদের, তারা আপনাদের বিরুদ্ধে 20টি কারণ দাঁড় করাতে পারে। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে যে ফিনিক্স পাখি, জামাত তো একটি ইসলামিক দল। এখন ইসলামিক দলের কেউ যদি নিজেদেরকে ফিনিক্স পাখি বলে, এটাকে বেদাত হবে না? কারণ ফিনিক্স পাখি তো ধরেন মৃত্যুর আগে পুড়ে যায়, সেই ছাই দিয়ে আবার পাখি হয়, আসলে হবে না। এই কারণে হবে না কারণ জামাত ইসলামী এমন একটি দল, তারা পার পেয়ে যায় রোজা এবং পূজাকে এক বলে। মানে উদাহরণেরও তো ধরেন ইসলামিক উদাহরণ হতে হবে। এই উদাহরণটা যদি আমরা দেই, হ্যাঁ, তাহলে ধরেন কুশপুত্তলিকা দাহ হবে। জামাতে ইসলামীর আপনার মনে আছে শিশির মনি সাহেব পূজা এবং রোজাকে এক বলে সদর্পে বাংলাদেশে এখন পর্যন্ত আছে, তার কোনো কুশপুত্তলিকা দেওয়া হয় নাই। আমার মনে পড়ে নারী কমিশনের শিরিন আপার কথা, যাকে নাকি জিএসসিতে তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে, জুতা মারা হয়েছে একটা কমিশনের কিছু শর্ত দেওয়ার কারণে। তাহলে আপনি যখন এক্সাম্পল দিবেন, আপনার বেলায় বেদাত হয় না। ধরেন আমি কোথায় বললাম যে মা বোন বলা যাবে না, সেগুলো বেদাত হয়ে যায়, সেগুলো ইসলামের পরিপন্থী হয়, কিন্তু ওনাদেরটা হয় না, এটাও আমি মেনে নিলাম, কোনো অসুবিধা নেই। জামাতের বিরুদ্ধে আসলে কিছু বলা যাবে না, সত্যিই তো বলা কি যায় জামাতের বিরুদ্ধে? আপনি দেখেন জামাতকে নিয়ে নাকি চাঁদাবাজির কিছু বলা যায় না, বলবেন কি করে? কারণ জামাতি ইসলামী একমাত্র দল যা নাকি চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক একটা রূপ দিয়েছে, তাই না? তারা তাকে কত সুন্দর সুন্দর নাম দিয়েছে, হাদিয়া, তারপরে আপনার স্যালারি থেকে কেটে নিলে কি যেন এনায়াত, এরকম অনেক সুন্দর সুন্দর ইসলামিক নাম আছে। এখন আপনি ধরেন আবার আপনি দেখেছেন যে কেউ একজন, এই যে যখন একজন ওনাদের শিবির নেতা, যাকে বলা হলো যে উনি গুম হয়েছেন, আসলে আত্মগোপনে ছিল, তার কাহিনী যখন প্রকাশিত হলো, তখন ইভেন সাহাবাদের জীবনে কি করে প্রেম ভালোবাসা এসেছে সেটা দিয়েও জাস্টিফাই করার চেষ্টা করা হয়েছে। আসলে হয়েছে কি, মানে আপনি যা কিছুই করেন না কেন, ওই যে বলেছি ইসলাম নয়, ইসলামের সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করাটার সৌন্দর্যটা ওইখানে যে সব কিছুর মধ্যে ধর্মের একটা লেবাস আপনি দিয়ে দিবেন, তাহলেই আপনার 7 খুন মাপ হয়ে যায়, তাই না? তো আসলে এখন যে কথাটা আপনি ওনাকে প্রশ্নটি করেছেন, ওই প্রশ্ন উত্তরটা আমার আতিক ভাই দিলেন না। সেটি হচ্ছে যে ওই সাংসদের বিরুদ্ধে, মিথ্যাচার করার বিরুদ্ধে জামাত ইসলামী কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? আপনার মনে আছে একজন নারী, কি যেন বিবি সাউদা আর সামথিং এরকম একজন নামের, তিনি যখন অশ্লীল কথা ফেসবুকে লিখতেন, এবং আপনি দেখেছেন জামাতে ইসলামীও পরোক্ষভাবে অনেক জায়গাতেই স্বীকার করছেন তাদের বট বাহিনী আছে। এই নারীটি একজন বট বাহিনীরই একজন সদস্য। তার কথা যখন জামাতের আমির সংসদে দাঁড়িয়ে বলেন আমার বোন, তাহলে আমার বোন যখন এত অশ্লীল কথা লিখলো, তার বিরুদ্ধে কি জামাতে ইসলামী কোনো পদক্ষেপ নিয়েছে? তার মানে যেটা হয়েছে যে জামাতে ইসলামী ওই যে কথাটা ঘুরে ফিরে বলি যে সব কিছুকেই কেমন করে যেন একটা পাত্রের আকার ধারণ করে, মানে যে পাত্রটি উনাদের পক্ষে যায়। তো জামাতে ইসলামীর ধরেন এই যে কথাগুলো
উনি বলছিলেন যে সব জায়গাতে বিএনপি বা বলছিলেন বিসিবির কথা, পরিবারতন্ত্রের কথা। জামাতে ইসলামী ইটসেলফ ইজ আ পরিবারতন্ত্র দল। আপনি জামাতে ইসলামীর যে নুরুন নাহার সিদ্দিকা বলেন বা জামাতে ইসলামী যারা আছেন, দেখবেন তো নারী উইংয়ের তো বেশিরভাগই কারো স্ত্রী, কারো বোন, কারো মেয়ে। হ্যাঁ, জামাতে ইসলামীর যারা আছেন এখানে, আপনি জামাতে ইসলামীর এমপিদের দেখেন তো, তাদের বংশ পরিচয় নিয়ে দেখেন তো। আমি জানি না আতিক ভাইয়ের বংশ কতজন জামাত আছে। আমি এটাকে সুন্দরভাবেই দেখতে চাই যে জামাতে ইসলামী এমন একটি দল যারা বংশ পরম্পরায় কাজ করে। তাহলে এই দল যখন আবার পরিবারতন্ত্র নিয়ে কথা বলবে, এটা কি খুব হাস্যকর হয় না? আমার কাছে তো মনে হয় যে এটা আসলে খুবই হাস্যকর হয়। এবং যে কথাটা আপনি একনায়কতন্ত্রের কথা বলছেন, এই উত্তরটি ভাই কামাল ভাই খুব সুন্দর করেই দিয়েছেন যে একনায়কতন্ত্র বা ফ্যাসিবাদ হওয়ার জন্য 100টা এক্সাম্পলের দরকার হয় না। তবে এটাও সত্য কথা যে বাংলাদেশের রাজনীতি, আমরা তো 24-এর পরে ভেবেছিলাম যে একটু পট পরিবর্তন হবে কথায়, ব্যবহারে। ধরেন আপনি সারাদিন সংসদে সুন্দর কথা বলছেন, কিন্তু বিকালবেলা বেছে নিচ্ছেন বায়তুল মোকাররমের দক্ষিণ গেট, তাই না? বা কিছু বলার জন্যই বলছেন। আমরা তো একটা পজিটিভ ক্রিটিসিজম চেয়েছিলাম, পজিটিভ ক্রিটিসিজম করেন, তাতে তো কোনো অসুবিধা নাই। এবং দুই দলেরই যে কথাটি কামাল ভাইও বললেন যে সংসদে পোশাক নিয়ে যে কথাগুলো বলা হয়, দেখেন সংসদে যখন, এটা আমি আরেকটা দিক দেখি যে সংসদটি কথাটি বলেছেন পোশাক নিয়ে, এটি অত্যন্ত নিন্দনীয়। কারণ পোশাক একজনের চয়েস, সেটা নিয়ে আপনি যা খুশি বলতে পারেন না, যার যা ইচ্ছা। কিন্তু সেখানে জামাতের যিনি এমপিরা আছেন, তারা যেভাবে প্রতিবাদ করেছেন উঠে দাঁড়িয়ে, আমরা যারা হিজাব করি না তাদেরকে প্রতিনিয়ত যে স্লাট শেমিং করা হয়, তাদের প্রতিবাদ কি কোনোদিন জামাত ইসলামী করেছেন? আমি তো কোনোদিন দেখি নাই যে এই প্রতিবাদটি তারা করেছে। তার মানে প্রতিবাদটাও যখন আপনি পোশাক নিয়ে করবেন এবং সেটা সিলেক্টিভ, আপনার দলের মেয়ে হলে আপনি প্রতিবাদ করবেন, অন্য দলের হলে করবেন না। তার মানে সিলেক্টিভ রাজনীতির যে প্রতিবাদ, সেই জায়গা থেকেও আমাদেরকে বের হয়ে আসতে হবে। আতিক ভাই, আপনারা সংসদে সংযম দেখাচ্ছেন, কিন্তু আবার সংসদ থেকে বেরিয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে দাঁড়িয়ে সরকারের কঠোর সমালোচনা করছেন। আসলে কোন কৌশল? আমি একটু শেষ পয়েন্টে আসি। আবারও সিলেক্টিভ রাজনীতি আসলে আমরা করি না। সিলেক্টিভ রাজনীতি বাংলাদেশ একটা পক্ষ করে। আমি দোষ করলে আপনি আমাকে ধরার অসুবিধা নেই, আমি দোষ স্বীকার করে নেব। কিন্তু অন্যরা দোষ করলে তো আমি সেভাবে সরব হন না। পরশুদিন ধানমন্ডির ঘটনাটাকে জামাত কখনো ওন করে না, দুঃখ প্রকাশ করেছে। তেমনি চারজনকে বহিষ্কারও করা হয়েছে। এখন বলে বহিষ্কার অমুক কেন হইল না? খেয়াল করেন। আর সরকার দলের যে প্রতিনিয়ত সাংবাদিক নিপীড়ন হচ্ছে, আপনি একটা ঘটনা দিয়ে টকশো আয়োজন করেন, ভালো কথা, জামাতকে আপনার পরিশুদ্ধ দিতে চান, আমরা ওয়েলকাম জানি, আপনি সমালোচনা করলে আমরা পরিশুদ্ধ হয়ে যাব। তা আরও যে 100 ঘটনা ঘটে, সেরকম কি আসলে আমরা মিডিয়াকে সরব দেখতে পাই? তো আমি সিলেক্টিভ কিন্তু এখানে না। জামাত ইসলামী সব জায়গাতেই যার অধিকার ক্ষুণ্ণ, আপনি না দেখলে তো কিছু করার না। আপনি যদি চোখ বন্ধ করে ঘুমের বইনয় করেন, আমরা আপনাকে জাগাতে পারবো না। আসলে জামাত যতগুলো জায়গায় রাইট, সে যেই হোক, নারী হোক, পুরুষ হোক, অন্য কোনো ধর্ম হোক, সবার ক্ষেত্রে জামাত তার ভয়েস অলওয়েজ রেস করছে। হয়তো এটা মিডিয়া আসে না, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এতটুকু বলতে পারি, এটা আমরা শতভাগ দায়িত্বশীল কাজ আমরা করছি। দেখুন, যেটি আমাদের ম্যাডাম বললেন পরিবর্তন, দেখুন উদাহরণটা কত সিলি উদাহরণ দিচ্ছেন। জিয়াউর রহমানের উত্তরসূরি হিসাবে বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, শেখ মুজিবুর উত্তরসূরি হিসাবে শেখ হাসিনা। আর কোনো যোগ্য লোকে ছিল না বাংলাদেশের আওয়ামী লীগের প্রধান হওয়ার মতো, বিএনপিতে ছিল না। জাতীয় পার্টির পরে এখন ধরেন জিএম কাদের। তো জামাতের শফিক সাহেবের কি আত্মীয় হয় নিজামী সাহেব? মানে আপনি কোথায় নিচ্ছেন? দেখেন কোথায় পরিবর্তন তো হলো, টপ টু বটম কোথায় মিলাচ্ছেন আপনি? জামাতের যে এমপি হলো 9 জন, বলুন তো, জামাতের আমির ওয়াইফ এখানে আছে, তায়ের সাহেব ওয়াইফ এখানে আছে। এখন তাহলে জামাতের মানে জামাতের যারা নারী, তারা কি একদম সবই যে না জামাতকে করা যাবে না? তো জামাতের তো কয়েক লক্ষ নারী কর্মী আছে আমাদের, কারো না কারো তো বউ, কারো না কারো তো সে বোন। তো আপনি এটাকে সব ফিল্টারিংয়ে বাইরে করে দেবেন? আপনি কোথায় কোথায় যেখানে দলগুলো চলে পরিবর্তনকে বেস করে, সেখানে আপনি আসছেন কি অমুকের, অমুক তো মনে হয় একজন অমুকের ওয়াইফ হইতে পারে। মানে আমাদের মানে দৃষ্টিভঙ্গিটা এত শর্ট হয়ে গেছে, আমরা কি মিলাবো সেটা খুঁজে পাই না। দেখুন, একদিন আমরা শুনলাম যে জামাতের আমির মা বোন বলে। আমরা দেখলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু মা বোন বলে। জামাতের আমির মা বোন বললে একটু অসুবিধা হয়ে যায়, কেন সবাইকে মা বোন বলবে? তো আপনি প্রাইম মিনিস্টারের কথা প্রতিবাদ কেন করলেন না? অসংখ্য ভিডিও আছে, উনি বক্তব্যতে বলেছেন যে মা বোনেরা। এটি বাংলাদেশের একটা রাজনীতিতে কমন একটা শব্দ, আমাদের ভাই বন্ধুগণ আমরা বলি মা। শুধু সেটাকেও আপনি এসে ধরেন, তো এই অপরাধে তো সবাই অপরাধী সেখানে হয়ে যাবে। দেখুন, আমরা যখন থেকে শিবির যোগ করি, আমি 1995 মানে 95 সালে আমি শিবিরে আছি, তখন থেকে আমরা নিজেরা স্বাচ্ছন্দ্যের সংগঠনকে টাকা দিই, কেউ চাওয়া লাগে না।
এখন যখন আপনি একটা সংগঠনের জনশক্তি তার সংগঠনের জন্য উইলিংলি টাকা দিচ্ছে, যদি এটাকে আপনি জোর করার সাথে মিলিয়ে ফেলেন, চাঁদাবাজটা কি যে আমি তোমাতে জোর করে নেব। আমি কি বলি জামাত আমার থেকে জোর করে নিচ্ছে? বলি আমি স্বেচ্ছায় দিচ্ছি, একবার না বহুবার দিচ্ছি। আমাদের বছরে ধরেন 10টা কালেকশন হয়, 10 জায়গায় দিচ্ছি আমি আমার পাওনার জন্য আমি দিচ্ছি। কিন্তু আমি আমার থেকে জোর করে নিব, এটা আপনার পাওনা না, দিতে হবে আমাকে। তেমন কী তুলনা করেন? মানে তুলনা যে আপনি এটা ডেফিনেশনটা করবেন, পার্থক্য করবেন, সেটারও তো একটা আসলে মিনিমাম স্ট্যান্ডার্ড সেখানে থাকতে হবে। দেখুন, জামাতের আমির বলেছে ইলেকশনের আগে আমরা ফ্ল্যাট এবং প্লট নিব না। তো জামাতের কেউ তো নেয় নেই। ইতিমধ্যে দেখেন গুণগত পরিবর্তন দেখেন, সরকারও কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। নিঃসন্দেহে জামাতের আমিরের বক্তব্যটা সরকারের মাঝেও গিয়ে তার মানে ওয়েলকাম জানে। তারা বলছে আমরা কেউ প্লট এবং ফ্ল্যাট কেউ নেবেন না। দেখুন জামাতের একজন এমপি পার্লামেন্টে কি বললেন, তিনি হয়তো জিনিসটা সবার জন্য বলেছেন, স্পিকার বলেছেন। আপনি এখন উদাহরণ কি দিচ্ছেন? যেই দলের আমির বলছে প্লট এবং ফ্ল্যাট নেবে না, সেই দলের এমপিরা পার্লামেন্টে কি চাচ্ছে? ওভেন চাচ্ছে। কোথায় আপনি কি মিলাচ্ছেন? দেখেন আপনি, উনি চাচ্ছেন, এটা ওনার রাইট, অনুমোদন হয়েছে, পাচ্ছে না কেন? না বললেও পারতেন, বলে ফেলেছেন, কেউ তো আর জানে না কে কখন বলবে। সেটা মিলাই ফেলেছেন কোথায়? এই যে জামাত খুব লোভী হয়ে গেছে, বসে না কিছু নেবে না, তারা এখন এসে এখন এটা ওভেনের দাম কত? শোনেন, যার অবৈধ ইনকাম থাকে তার জন্য এগুলো কিছুই না, আর যিনি স্বচ্ছ থাকেন তাদের ওভেনটা অনেক গুরুত্বপূর্ণ। জামাতের কোনো এমপিরা অবৈধ পথে চলে না, কারো গাড়ি বাড়ি নেই, কারো এরকম ফ্লাডও নাই, কেউ ঋণ খেলাফি না। তাদের কাছে ওভেনটা তার জন্য একটা প্রয়োজন। তার তো যার সামর্থ্য না থাকে, ভালো তো যে এমপি সাহেবের সামর্থ্য না কিনার তিনি চাচ্ছেন। আপনার তো অবৈধ ইনকাম আছে, আপনার তো পদ বিক্রি করে বহু টাকা পান। ওভেনটার দামটা আপনার কাছে গুরুত্বপূর্ণ নাও হতে পারে, যিনি স্বচ্ছ, যিনি সৎ থাকেন তার জন্য 5 টাকার জিনিস তার কাছে কি গুরুত্বপূর্ণ। সেই জায়গাটা আপনি না নিয়ে উল্টো সেখানে আপনি আমি আসি, দেখুন যেখানে একটা দেশের প্রধানমন্ত্রী, আমরা প্রত্যেক ব্যক্তিকে অনার করি এবং মাননীয় প্রধানমন্ত্রী আমরা অনার করি, উনিও বাংলাদেশের জুলুমের সিম্বল, উনি স্বীকার করি। তিনি যখন একটা অসত্য ফটোকার্ড নিয়ে বক্তব্য দেন, বলেন, তখন আমরা কেমন লাগে বলুন তো? জামাত ইসলামী আপনার যারা রাজপথে আছে, আচ্ছা বলুন তো, সরকারের বাজেট কি 100% মানে হালাল বাজেট? যে কোনো কথা এমন হয়ে গেছে তো, একসময় বলতো যে অমুক সাবান হলো হালাল সাবান। আচ্ছা, যে জিনিসটা খায় সেটা না হালাল হবে? ব্যবহারের জিনিস হালাল হয়, অমুক হালাল, যে টেবিলটা হালাল, মোবাইলটা হালাল। আপনি সমালোচনা করবেন না? ওনারা কি এমন চাচ্ছেন যে আমরা যেটা দিলাম একদম সব কোনো ভুল নাই? তাহলে তো বাংলাদেশে একদল শাসন হয়ে যাওয়া দরকার, যে একদল বাজেট দিছে ওর উপর আপনি যা বলেন। তো আমি যারা বলছি দেন, আপনি আমাদের দায়িত্ব জনগণকে ঐক্যবদ্ধ করা, যেটা উনি বলেছেন আমাদের মাঝখানে কামাল ভাই, যে একটা গুণী হইলে ফ্যাসিবাদ হয়। উনি বলেছেন কি, যে যেটা আমার কাছে সঠিক বাকিরা সেটা ব্যাটিক। তাহলে বাংলাদেশ 70% মানুষকে ব্যাটিক হয়ে গেল। আমরা প্রতিবাদটা খেয়াল করুন, জামাতের মূল প্রতিবাদটা হচ্ছে গণ অভ্যুত্থানের স্পিরিট, সংস্কার প্রস্তাব বাস্তবায়ন না করা কেন্দ্র করে। বাস্তবায়ন করেন, দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে। আপনি বাস্তবায়ন করবেন না, আপনি 70% মানুষের আপনি অবজ্ঞা করবেন, উপেক্ষা করবেন, আর আমরা বলবো আপনি ঠিক আছেন। এই ঠিক রাজনীতি আমরা করতে চাই না। 4 মাসে বিরোধী দলের আসলে ভূমিকাটা কি? দায়িত্বশীল বিরোধী দল আমরা চেয়েছিলাম যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা দায়িত্বশীল বিরোধী দল হবে। কিছুদিন আগে আমার এই শোতেই একজন এনসিপি নেত্রী এসেছিলেন, তিনি বলছেন যে বিরোধী দল হিসেবে যে 11 দলীয় জোট আছে তারা ব্যর্থ হয়েছে। আপনার কাছে কি মনে হয়? জি, এখানে একটু যোগ করার বিষয় আছে। সরকার নিয়ে আমরা যথেষ্ট সমালোচনা করি, যথেষ্ট করি, আবার প্রশংসার এক পার্টিও আছে, তারা সারাদিন বন্দনা গাইবেন, সেটা স্বাভাবিক। কিন্তু নতুন বাংলাদেশের যে বিরোধী দলের পারফরমেন্স কি, এটা কিন্তু আলোচনা হচ্ছে, আগে এভাবে হতো না। তো এবারের যে বিরোধী দলটি, এটা সম্পর্কে একটা ধারণা ছিল যে এখানে শিক্ষিত লোকের সংখ্যা বেশি, বিশেষ করে জামাত ইসলাম থেকে যারা এসেছে অথবা শিবির ব্যাকগ্রাউন্ড থেকে যারা এসেছে। আমরাও ছাত্র জীবনে দেখেছি যে তাদের চাল চলন বক্তব্যের মধ্যে একটা নমনীয়তা বরাবর খেয়াল করেছি। আবার তাদের একাডেমিক পড়াশোনাও বেশ শক্তপোক্ত। কিন্তু আমরা সংসদে আশা করেছিলাম যে এটার একটা ছাপ দেখব, দুঃখজনকভাবে সেটা দেখছি না। তারা চলে যাচ্ছেন ওভেনের কাছে। খুব দুঃখজনক। আপনি দেখেন, এখন আমাদের কথা বলতে হচ্ছে ওভেনের কাছে। একটু তো ভাবা দরকার, যদি ধর্মীয় দৃষ্টিভঙ্গিতেও ভাবেন, এই সংসদে জামাতে ইসলামের কয়েকজন সদস্য আছেন, বিএনপিরও আছেন, যে এখন পর্যন্ত যদি শেখ হাসিনা ক্ষমতা